আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টায় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দলের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা তার দলের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সঙ্গে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন। এই সময় সাংবাদিকদের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭৫ বছরের পথ চলার সংগ্রামের কথা তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাই, আমরা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়াই। আমরা আজ এক কথায় বলতে পারি, সংগ্রাম, সাফল্য ও সংস্কৃতির বর্ণিল প্রতিভাসের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটির রয়েছে আন্দোলন সংগ্রামে গৌরবোজ্জ্বল ভূমিকা। নানা চড়াই উতরাই এবং ঘাত প্রতিঘাতে পথ চলা আওয়ামী লীগ এখন শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থ মেয়াদে সরকার পরিচালনায় প্রতিষ্ঠার হীরক জয়ন্তীতে আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য আর সাফল্য ও চ্যালেঞ্জের কিছুটা তুলে ধরছেন মকসিমুল হাসান। সময়টা ১৯৪৯ সালের ২৩শে জুন। শুরুটা পুরান ঢাকার টিকাটুলির ঐতিহাসিক এই রোজ গার্ডেন থেকেই, অর্থাৎ এখন থেকে ৭৫ বছর আগে এদিনে এখান থেকেই তৎকালীন মুসলিম লীগের প্রাদেশিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ হয় আওয়ামী লীগের। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, বাঙালির স্বাধিকার থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে দলটির রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা, বলছেন দলটির নেতারা। ২৩ তারিখে সম্মেলনে দল গঠন হওয়ার পর ২৪ তারিখে আরবালিটোলা ময়দানে মিটিং হয়। তারা তীব্র ভাষায় তখনকার সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি এবং জনগণের প্রতি তাদের অবিচার অত্যাচার তুলে ধরেন, আন্দোলনের ডাক দেন। এই যে প্রেক্ষাপটে আওয়ামী লীগের সৃষ্টি, তখন থেকে আওয়ামী লীগ জনগণের কথা বলে আসছে এবং তখন থেকে আওয়ামী লীগ এই দেশের মানুষের বাঁচার দাবি, স্বায়ত্তশাসন, স্বাধিকারের কথা সব কিছু বলে আসছে। নব্য স্বাধীন দেশ গঠনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সময় পায় মাত্র ৩.৫ বছর। ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হলে চাপে পড়ে দলটি। ৮১-তে দেশে ফিরে দলের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ৯৬-র নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতা গঠন আর ২০০৮-এর নির্বাচনে বিজয়ের পর টানা চতুর্থবারের মতো এখন রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ। পূর্ব বাংলা থেকে শুরু করে আজকের বাংলাদেশ পর্যন্ত অনেক রাজনৈতিক দলের উত্থান পতন ঘটেছে, কিন্তু আওয়ামী লীগ হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যে নানা চড়াই উতরাই পেরিয়েও আজকে কিন্তু জনগণের মধ্যে শেকড় পর্যন্ত বিস্তৃত অবস্থান ধরে রেখেছে। ক্রমবর্ধমান বৈষম্যের বিপরীতে দাঁড়িয়ে সাধারণ মানুষের স্বার্থের অর্থনীতি গড়ে তোলা, দেশের সকল মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া, সেটাও একটা বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, ক্ষমতায় টিকে থাকতে কিংবা ব্যক্তি স্বার্থ রক্ষায় নয়, বরং নিঃস্বার্থভাবে জনগণের কল্যাণে কাজ করলে আওয়ামী লীগ টিকে থাকবে মাটি ও মানুষের মাঝে শত সহস্র বছর জুড়ে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, রোজ গার্ডেন, ঢাকা। দুই দেশের সম্পর্ক ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সবসময়ই ভারতের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়। আর নরেন্দ্র মোদী বলেছেন, তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে ভারতের একটি দল শিগগিরই বাংলাদেশে যাবে। বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এগিয়ে নিতে 10টি সমঝোতার স্মারক সই করেছে দুই দেশ। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ।
টানা তৃতীয়বার নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটি কোনো দেশের সরকার প্রধানের প্রথম সফর। প্রতিবেশী দেশ ভারত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির হায়দ্রাবাদ হাউজে পৌঁছালে নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান। হায়দ্রাবাদ হাউজে প্রথমে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একান্ত বৈঠক। বৈঠকের পর দুদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় দ্বিপাক্ষিক বৈঠক। দ্বিপাক্ষিক বৈঠক শেষ করে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নতুন পুরনো মিলিয়ে 10টি সমঝোতা স্মারক সই ও নবায়ন হয়েছে। দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে এগিয়ে নিতে প্রযুক্তিগত অংশীদারিত্ব, সমুদ্র অর্থনীতিতে সহযোগিতা, স্বাস্থ্যসেবা এবং ওষুধের ক্ষেত্রে সহযোগিতা, দুই দেশের রেল যোগাযোগ বাড়ানো সহ মৎস্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক সই হয়েছে। এরপর যৌথ সংবাদ সম্মেলন করেন দুই প্রধানমন্ত্রী। अनेक क्षेत्रों में सहयोग पर बनी सहमति का लाभ दोनों देशों के युवाओं को मिलेगा। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। मेडिकल ट्रीटमेंट के लिए बांग्लादेश से भारत आने वाले लोगों के लिए भारत ई मेडिकल वीजा सुविधा शुरू करेगा। हमने रंगपुर में एक नया असिस्टेंट हाई कमीशन खोलने का निर्णय लिया है। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে রূপকল্প ঘোষণা করেছে দুই দেশ। ভারতের মতো বিশাল দেশ, বিরাট অর্থনীতির দেশ, তাদের সহযোগিতা পাওয়াটা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই আজকে আমরা অনেক উন্নতি করতে সক্ষম হয়েছি। রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য, সংযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন, জ্বালানি ও শক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নানা বিষয়ে আলোচনা করেছি। আমাদের রূপকল্প আমরা এবার ঘোষণা দিয়েছি, কারণ একটা লক্ষ্য স্থির না থাকলে সামনে এগোনো যায় না। আমি মনে করি যে আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে যাই, অবশ্যই এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব। এর আগে শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান। সেখানে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিসিইউতে ভর্তি বেগম জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিতে শনিবার দুপুরে হাসপাতালে যান মির্জা ফখরুল। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রেজভী আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়াকে নিঃশেষ করতে সরকারের নীল নকশার অংশ হিসেবেই বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার সুযোগ হচ্ছে না। রিপোর্ট করছেন হাসান জাবেদ। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার গভীর রাতে তাকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। ভর্তি করা হয় সিসিইউতে। সেখানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা পর্যালোচনা করতে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের সদস্যরা ইতিমধ্যে কয়েক দফা বৈঠকে বসেন। শনিবার দুপুরে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে এখন তিনি সিসিইউতে আছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তাররা ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। বোর্ড মিটিং করে তারা পরবর্তী যে করণীয় সেটা নির্ধারণ করবেন। জনগণের কাছে এই আহ্বান জানাতে চাই যে তারা যেন ম্যাডামের যেন সুস্থ হন, সেজন্য যেন দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া চান। ক্রোধ এবং প্রতিহিংসা। এদিকে শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, বারবার আবেদন করার পরও গুরুতর অসুস্থ বেগম জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। দখলদার সরকারের
অপেক্ষা যে দেশের জাতীয়তাবাদী নেত্রীর কখন তিনি দুনিয়া ছেড়ে চলে যান, এই প্রতীক্ষায় মনে হয় তারা অপেক্ষা করছে। জনগণের এত আকুলতা, এত আহ্বান, সব কিছুকে উপেক্ষা করে একজন ব্যক্তি তার ক্রোধ, তার প্রতিহিংসা, তার আক্রোশ বাস্তবায়ন করার জন্য তার উন্নত চিকিৎসায় ক্রমাগতভাবে বাধা দিয়ে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রোববার ঢাকাসহ সারা দেশের জেলা শহরে দোয়া মাহফিলের কর্মসূচিও ঘোষণা করেন রিজভী আহমেদ। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বরগুনার দুর্ঘটনায় নিহত 9 জনের মধ্যে 7 জনই মাদারীপুরের সাবেক সেনা সদস্য মাহবুবুর রহমান সবুজের পরিবারের সদস্য। পারিবারিক সূত্রে জানা গেছে, খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে সড়ক দুর্ঘটনায় পরিবারের 7 সদস্য হারান শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া এলাকার সাবেক সেনা সদস্য মাহবুবুর রহমান সবুজ। এদিকে দুর্ঘটনার খবর গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের মাতম বাড়িতে। এলাকাবাসী এসে ভিড় জমায় মাহবুবুর রহমান সবুজের বাড়িতে। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বিষধর সাপ রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়ার বিস্তার বেড়েছে, আর সঠিক সময়ে অ্যান্টিভেনম না পাওয়ায় বেড়েছে মৃত্যু। এই অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলছেন, রাসেলস ভাইপার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে গুজব। দেশের হাসপাতালগুলোতে এ পর্যন্ত অ্যান্টিভেনম মজুদ রয়েছে দাবি করে মন্ত্রী বলেন, সাপে কাটলে সময় ক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে যেতে হবে। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাসেলস ভাইপার ছোবল দিলে মৃত্যু কিংবা ছোবলের পর অ্যান্টিভেনম নিলেও মৃত্যু হতে পারে, এমন সব খবরে গোটা জাতি যখন আতঙ্কিত, তখন মুখ খুলেছেন স্বাস্থ্যমন্ত্রী। বলছেন, গুজব ছড়ানো হচ্ছে বিভিন্ন মাধ্যমে। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, সাপে কাটা রোগীর চিকিৎসায় দেশের স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যন্ত অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। দংশনের পর কারো পরামর্শে উজা ঝাড়ফুঁকের নামে সময় নষ্ট না করে সোজা রোগীকে নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে যেতে হবে। যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গেছে, সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি সাপ দেখলে মারার চেষ্টা না করে জাতীয় হেল্পলাইন নম্বর 333-তে কল করার পরামর্শ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, যেসব প্রাণী রাসেলস ভাইপার খেয়ে জীবন ধারণ করত, প্রকৃতিতে তাদের সংখ্যা কমে যাওয়া রাসেলস ভাইপার বৃদ্ধির অন্যতম কারণ। এদেরকে যারা খায়, এই যে যেমন হলো পেঁচা, এদের এই যে ঈগল পাখি একটা আছে, তো ওই পাখিগুলো তো এখন নাই, বেজি নাই। দাঁড়ার সাপ হলো সাপ খায়, আবার দাঁড়ার সাপও নাই। যে প্রাণীগুলো খেত, সেই প্রাণীগুলো হারিয়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড, ওরা যাকে খায় ওগুলোর সংখ্যা বেড়ে গেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস এবং কারণে অকারণে বন্যপ্রাণী হত্যা না করার পরামর্শ বিশেষজ্ঞদের। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। টাকা 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি। আপনি না
চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন?